পৃষ্ঠা 277। ওয়াভেল পরিকল্পনা। লর্ড লিনলিথগোর পর 1943 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে লর্ড আর্কিবল্ড ওয়াভেল ভারতের বড়লাট নিযুক্ত হন। ভারতীয়দের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার দাবি সম্পর্কে সচেতন হয়ে লর্ড ওয়াভেল ভারতের রাজনৈতিক সমস্যার সমাধানে এগিয়ে আসেন। ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে যে সমস্ত সমস্যার উদ্ভব হতে পারে সেগুলির সমাধানে লর্ড ওয়াভেল একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করেন। 1945 খ্রিস্টাব্দের 31শে মে লর্ড ওয়াভেল তাঁর খসড়া পরিকল্পনাটি ব্যক্ত করেন। এই খসড়া পরিকল্পনাটি কোট ওয়াভেল পরিকল্পনা আনকোট নামে খ্যাত। খসড়া পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি হল: ক. সংবিধান রচনার পূর্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা। খ. এই সরকারে হিন্দু, মুসলিম এবং অন্যান্য অনুন্নত সম্প্রদায়ের আনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। গ. গভর্নর জেনারেলের কাউন্সিলে একমাত্র গভর্নর জেনারেল এবং সৈন্যাধ্যক্ষ ছাড়া আর সকল সদস্যই হবেন ভারতীয়। ঘ. ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ সৈন্যাধ্যক্ষের হাতে থাকবে। ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে পরিকল্পনার খুঁটিনাটি বিষয় আলোচনার জন্য লর্ড ওয়াভেল সিমলায় 1945 খ্রিস্টাব্দের 25শে জুন এক সর্বদলীয় সম্মেলন আহ্বান করেন, কিন্তু মুসলিম লীগ পাকিস্তান দাবিতে অনড় থাকার জন্য সিমলা সম্মেলন ব্যর্থ হয়। তথাপি লর্ড ওয়াভেল একতরফাভাবে অন্তর্বর্তী সংবিধান রচনার লক্ষ্যে সংবিধান সভা গঠনের প্রস্তুতি চালিয়ে নিয়ে যেতে থাকেন। লর্ড ওয়াভেল কংগ্রেসের সভাপতি জওহরলাল নেহেরুকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আহ্বান জানালে কংগ্রেস সম্মতি জানায়। এই ঘটনায় উত্তেজিত ও ক্রুদ্ধ হয়ে মুসলিম লীগ কোট প্রত্যক্ষ সংগ্রাম আনকোট শুরু করার সিদ্ধান্ত নেয়। 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট সমগ্র ভারতে প্রত্যক্ষ সংগ্রাম দিবস রূপে পালিত হয়। ওই দিন কলকাতায় ভয়াবহ দাঙ্গা হাঙ্গামা বাধে এবং এরপর থেকে ভারতের অন্যান্য অঞ্চলেও সাম্প্রদায়িক সংঘাতের আগুন ছড়িয়ে পড়ে। জওহরলাল নেহেরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার কিছুদিনের মধ্যে মুসলিম লীগ বড়লাটের অনুরোধে এই সরকারে যোগদান করলেও কংগ্রেস ও মুসলিম লীগ সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হননি। ফলে সরকারি প্রশাসনে অচল অবস্থার সৃষ্টি হয়। নৌ বিদ্রোহ, রিভোল্ট অফ রয়্যাল নেভি। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্তিম লগ্নে যেসব ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ তাদের মধ্যে অন্যতম। আজাদ হিন্দ বাহিনীর দৃষ্টান্ত ইতিমধ্যেই ব্রিটিশ সরকারের ভারতীয় সেনাদের মনে ব্রিটিশ বিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তার উপর ব্রিটিশ ও ভারতীয় নৌসেনাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ, ভারতীয় নৌসেনাদের স্বল্প বেতন প্রদান, ভারতীয় নৌসেনাদের নিম্নমানের খাদ্যবস্তু সরবরাহ করা এবং শ্বেতাঙ্গদের বর্ণবিদ্বেষী নীতি ইত্যাদির জন্য ভারতীয় নৌসেনারা ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি কোট রয়্যাল ইন্ডিয়ান নেভির আনকোট প্রধান MS খানের নেতৃত্বে মুম্বাইয়ের তলোয়ার নামক যুদ্ধ জাহাজের ভারতীয় নাবিকগণ তাঁদের উচ্চমানের আহার্য সরবরাহ করা, পর্যাপ্ত বেতন প্রদান করা এবং ভারতীয় জাতীয় চরিত্র সম্পর্কে নৌ সেনাধ্যক্ষের অসম্মানজনক উক্তির প্রতিবাদ ইত্যাদির জন্য প্রথম বিদ্রোহ শুরু করেন। এই উপলক্ষে বোম্বাই শহরে বিক্ষোভ শুরু হয়। ক্রমে সেই বিক্ষোভ মুম্বাই উপকূলস্থ অন্যান্য জাহাজে ছড়িয়ে পড়ে। বিদ্রোহীগণ রাজকীয় নৌবাহিনীর ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে দিয়ে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ ও ভারতীয় কমিউনিস্ট পার্টির সমর্থকরা নিজ নিজ পতাকা উত্তোলন করেন। ক্রমে কলকাতা, মাদ্রাজ, করাচি বন্দরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বোম্বাই ও করাচি বন্দরে নৌ বিদ্রোহ সর্বাপেক্ষা প্রবল আকার ধারণ করে। নৌ বিদ্রোহ দমনে
ব্রিটিশ সরকার ভারতীয় স্থলবাহিনীকে নিয়োগ করেন। ভারতীয় স্থলবাহিনী সহভারতীয় যোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে অস্বীকার করেন। তখন ব্রিটিশ সৈন্যগণ ভারতীয় সেনাদের দমনে এগিয়ে আসেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ হয়। বিদ্রোহীরা একের পর এক যুদ্ধজাহাজ দখল করে সেখান থেকে ব্রিটিশ নৌসেনাদের উপর গুলিবর্ষণ শুরু করে। সরকারি কর্মী, শ্রমিক, কৃষক, ছাত্র ও সাধারণ জনগণ বিদ্রোহীদের সমর্থনে এগিয়ে আসায় বিদ্রোহ আরও ব্যাপক আকার ধারণ করে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে নৌসেনাধ্যক্ষ গডফ্রে এক বেতার বার্তায় নাবিকদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেন এবং বিদ্রোহ দমনে উপযুক্ত আগ্নেয়াস্ত্র এবং যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করেন। শেষ পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেলের চেষ্টায় বিদ্রোহ প্রশমিত হয়। পৃষ্ঠা 278। নৌ বিদ্রোহের কারণসমূহ। বেতন বৈষম্য। ইউরোপীয় নাবিকদের থেকে ভারতীয় নাবিকদের কম বেতন দেওয়া হতো। খাদ্য সরবরাহে বৈষম্য। ইউরোপীয় নাবিকরা উৎকৃষ্ট মানের খাবার পেলেও ভারতীয় নাবিকদের জন্য নিকৃষ্ট মানের খাবার সরবরাহ করা হতো। জাতি বৈষম্য। জাতিবিদ্বেষের কারণে ইংরেজ নৌ অফিসার ও নাবিকরা ভারতীয় নাবিকদের ঘৃণা করতেন। বৈষম্যমূলক আচরণ। বিপজ্জনক কেন্দ্রে যেখানে মৃত্যুর ঝুঁকি অপেক্ষাকৃত বেশি সেখানে বেছে বেছে ভারতীয় নাবিকদেরই পাঠানো হতো। আজাদ হিন্দ ফৌজের সমর্থন। দিল্লির লালকেল্লায় বিচারের সময় আজাদ হিন্দ ফৌজের বিচারাধীন সমস্ত সেনাকে মুক্তি দিতে ভারতীয় নৌসেনারা আন্দোলনের পথে অগ্রসর হন। নৌ বিদ্রোহের গুরুত্ব। আপাত দৃষ্টিতে নৌ বিদ্রোহ ব্যর্থ মনে হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই আন্দোলনের সুদূর প্রসারী গুরুত্ব ছিল। যেমন নৌ বিদ্রোহ চলাকালীন বিদ্রোহীদের পক্ষে ব্যাপক জনসমর্থন পাওয়া যায়। প্রথমবারের জন্য সৈনিক ও সাধারণ মানুষের রক্ত রাজপথে প্রবাহিত হয়। নৌ বিদ্রোহের ফলে পুলিশ, সেনাবাহিনী ও বিমান বাহিনীতে অসন্তোষ প্রকট হয়। নৌ বিদ্রোহের সময় ব্রিটিশ কর্তৃপক্ষের এই উপলব্ধি হয় যে সশস্ত্র বাহিনীর সাহায্যে তাদের পক্ষে ভারতে তাদের সাম্রাজ্যের অস্তিত্ব আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয়। এইভাবে নৌবিদ্রোহ ভারতকে স্বাধীনতা লাভের দিকে এগিয়ে নিয়ে যায়। তেভাগা আন্দোলন, তেভাগা মুভমেন্ট। অবিভক্ত বাংলায় 60 লক্ষাধিক ভাগচাষি তাদের উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগ আদায় করার জন্য জমিদার জোতদারদের বিরুদ্ধে যে কৃষক সংগ্রাম সংগঠিত করেছিল সেই ঐতিহাসিক তেভাগা আন্দোলন প্রথম পর্যায়ে 1946 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস থেকে 1947 খ্রিস্টাব্দের মার্চ মাস, কম বেশি 6 মাস ফসল তোলার মরশুম ধরে অর্থাৎ ফসল তোলার মরশুম ধরে ক্রমশ ছড়িয়ে পড়েছিল বাংলার 19টি জেলায়। একমাত্র বর্ধমান ও মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে অন্যান্য জেলাগুলিতে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছিল। স্বাধীনতা পরবর্তীকালে 1948 থেকে 1949 খ্রিস্টাব্দে দ্বিতীয় পর্যায়ে তেভাগার দাবিতে কৃষক সংগ্রাম শুরু হয়েছিল বটে, কিন্তু তা প্রধানত সীমাবদ্ধ ছিল পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার দক্ষিণ অংশে, বিশেষ করে কাকদ্বীপ, সুন্দরবন অঞ্চলে, এবং চরিত্রও তার সম্পূর্ণত তেভাগা কেন্দ্রিক ছিল না। বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা ও কমিউনিস্ট পার্টি ছিল তেভাগা আন্দোলনের প্রধান চালিকা শক্তি। তেভাগা আন্দোলনের কারণ ও পটভূমি। কৃষকদের রাজনৈতিকভাবে সংগঠিত করা, শ্রেণী রাজনীতিতে তাদের সামিল করার কাজ বাংলার মাটিতে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা ও কমিউনিস্ট পার্টি শুরু করেছিল। স্থানীয় ভিত্তিতে আঞ্চলিক ইস্যুতে হলেও কৃষক সভার নেতৃত্বেই সংগঠিত হয়েছিল 3-এর দশকে বেশ কয়েকটি আন্দোলন। এর মধ্যে 1937-1938 খ্রিস্টাব্দে 24 পরগনার খাস জমি আন্দোলন এবং বর্ধমান জেলার
ক্যানাল কর বিরোধী আন্দোলন অন্যতম। 1939 খ্রিস্টাব্দে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে একটি ইস্তাহারে কৃষক জীবনের বিভিন্ন অবস্থা আলোচনা করে তাদের অভাব অভিযোগগুলি দূর করার জন্যে সংগঠিত আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। যে দাবিগুলির ভিত্তিতে আন্দোলন সংগঠিত করতে কৃষকদের বলা হয় তা হল খাজনার হার অর্ধেক কমানো, নদী নালা সংস্কার করা, পাটের নিম্নতম দর যুদ্ধের সময় মান প্রতি 20 টাকা ও অন্য সময় 10 টাকা ধার্য করা, ধানের নিম্নতম দর ধার্য করা। পৃষ্ঠা 279। ক্ষেত মজুরদের নিম্নতম মজুরির হার বেঁধে দেওয়া, ভাগ চাষিদের অর্থাৎ বর্গাদার জন্যে জমিতে দখলি সত্ত্ব দেওয়া ও ফসলের কমপক্ষে 10 আনা ভাগের অধিকার স্বীকার করা, জমিদারি আইন রোধ করা, ঋণের সুদ মকুব করা, ব্যক্তি স্বাধীনতার অধিকার সাব্যস্ত করা। 1939-40 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুরে হাট তোলা বিরোধী আন্দোলন এবং বিভিন্ন দাবিতে আধিয়ার অর্থাৎ ফসলের অর্ধেক ভাগ পাওয়া ভাগচাষি বা বর্গাদার আন্দোলন তীব্র হয়ে ওঠে। পুলিশি হামলা ও জোরদারের আক্রমণের ফলে আধিয়ারদের আন্দোলন সফল না হলেও ওই একই সময় গড়ে ওঠা ময়মনসিংহ জেলার হাজং এলাকায় টঙ্ক আন্দোলন অনেক বেশি সফল হয়। সেখানে জমিতে কৃষকদের স্বত্ব ও টাকায় খাজনা দেওয়ার অধিকার ইত্যাদি দাবি আংশিকভাবে স্বীকৃত হয়। বস্তুতপক্ষে 1946-47 খ্রিস্টাব্দে তেভাগা সংগ্রামের একটি অনুশীলন 1939-40 খ্রিস্টাব্দে আধিয়ার আন্দোলনের মাধ্যমেই ঘটেছিল। 1929-30 খ্রিস্টাব্দের অর্থনীতি বাংলার কৃষকদের অবস্থা আরও শোচনীয় করে তোলে। ডক্টর বিনয়ভূষণ চৌধুরী তাঁর এক গবেষণা নিবন্ধে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এসব ক্ষেত্রে 1928 থেকে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার কৃষিক্ষেত্রে ব্যাপক জমি হস্তান্তরের ফলে কৃষকদের ভূমিহীন ও ঋণগ্রস্ত হয়ে পড়ার বিষয়টিকে বিশ্লেষণ করা হয়েছে। 1940 খ্রিস্টাব্দে ল্যান্ড রেভিনিউ কমিশন, ফ্লাউড কমিশন এর প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে 1999 খ্রিস্টাব্দে প্রকাশিত রিপোর্ট অফ দ্য কংগ্রেস অ্যাগ্রেরিয়ান রিফর্মস কমিটির প্রতিবেদনে বলা হয় যে গত মন্দার এক সুবিশাল অংশের জমি কৃষকদের হাত থেকে চলে গেছে জনসমষ্টির অকৃষক অংশের হাতে। বাংলার দুটি প্রধান ফসল অর্থাৎ একটি ভোজ্য অপরটি বাণিজ্যিক ধান ও পাটের মূল্য অর্থনৈতিক মহামন্দার সময় থেকে দ্রুত হারে হ্রাস পেতে থাকে। ডক্টর পার্থ চ্যাটার্জির মতে ঋণগ্রস্ত কৃষক নগদ অর্থের জন্য তার জমি বিক্রয় করতে বাধ্য হতো। ঋণের সুদ মেটানো এবং জমির খাজনা প্রদানের জন্য কৃষকের প্রয়োজন ছিল নগদ অর্থের। এর ফলে গ্রামের সুদখোর মহাজনরা ফুলে ফেঁপে উঠত। তাদের আর জমিলোলুপ জোরদারদের গ্রাসে কৃষকদের হাজার হাজার একর জমি চলে যেতে থাকে। রায়ত প্রজা ক্রমে ভাগচাষি বা বর্গাদার এবং ভাগচাষি ক্রমশ ভূমিহীন ক্ষেতমজুরে পরিণত হয়। 1946 খ্রিস্টাব্দে বর্গাদারদের পুঞ্জীভূত অসন্তোষ ফেটে পড়ে তেভাগা আন্দোলনের মাধ্যমে। 1947 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি চিরির বন্দরে দিনাজপুর 1947 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি চিরির বনদরে দিনাজপুর ক্ষেতমজুর সমীর উদ্দিন শেখ ও সাঁওতাল আধিয়ার শিবরাম মাঝির পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকে 29 মার্চ পর্যন্ত আবদুল্লাহ রসুল সাহেবের হিসাব মতো 73 জন নারী ও পুরুষ তেভাগা আন্দোলনের শহীদ হয়েছিলেন। তেভাগা আন্দোলনে নেতৃত্ব দানকারী অজিত বসু, বিষ্ণু চট্টোপাধ্যায়, ইলা মিত্র, কংসারী হালদার, নূর জালাল, কৃষ্ণ বিনোদ রায়,
ভূপাল পান্ডার নাম উল্লেখযোগ্য। তেভাগা আন্দোলনে নারীদের ভূমিকা। তেভাগা কৃষক আন্দোলনের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল শ্রমজীবী নারী চেতনার জাগরণ এবং নারীশক্তির মুক্তি। তেভাগা আন্দোলনে নেত্রী ছিলেন ইলা মিত্র। তিনি রাজশাহীর নবাবগঞ্জ অঞ্চলে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বাংলা তথা ভারতের গণ আন্দোলনের ইতিহাসে নারীদের, বিশেষত শ্রমজীবী নারী সমাজের এত ব্যাপক অংশগ্রহণ ও আত্মত্যাগ অন্য কোনো গণ আন্দোলনে ঘটেনি। গ্রাম বাংলার কৃষক রমণী হাজার বছরের অপমান, লাঞ্ছনা, অত্যাচার, অবিচার ও কালিমার পঙ্ক থেকে এই আন্দোলনে উঠে এলো মহাশক্তিময়ী রূপ নিয়ে। তেভাগা কৃষক আন্দোলনে এদের তুলনাহীন সাহসিকতা, দীপ্ত আদর্শবোধ, সংঘবদ্ধ প্রতিরোধের ক্ষমতা ও উন্নততর সাংস্কৃতিক চেতনা নতুন দীপ্তিতে ইতিহাসে ভাস্বর হয়ে আছে। সাহিত্যিক শৌরী ঘটক লিখেছেন, কোট, শুধু যে তারা পুলিশ আর সৈন্যদের সঙ্গে খণ্ডযুদ্ধ করল, বন্দুক কেড়ে নিল, লাঠি হাতে ধান পাহারা দিল, নির্ভয় বন্দুকের সামনে বুক পেতে প্রাণ দিল, তাই নয়, তাদের সমগ্র অস্তিত্ব, সমগ্র চেতনায় ঘটে গেল এক নিঃশব্দ বিপ্লব। আনকোট। তেভাগা আন্দোলন ও আদিবাসী সমাজ। তেভাগা কৃষক আন্দোলনের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল আদিবাসী ও উপজাতি সমাজভুক্ত কৃষক বা ভাগচাষীর ব্যাপক অংশগ্রহণ। প্রাক স্বাধীনতা যুগের প্রথম পর্যায়ে বা স্বাধীনতা পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে উভয় ক্ষেত্রেই আদিবাসী জনজাতি এবং উপজাতীয় অংশভুক্ত ভাগচাষী বা ক্ষেতমজুররা অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চলে তেভাগা কৃষক সংগ্রামের সঙ্গে নিজেদের যুক্ত করেছিলেন। কোথাও কোথাও এই অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, অধিকাংশ ক্ষেত্রেই এই অংশগ্রহণ ছিল সংগঠিত উদ্যোগের ফল। দুটি পর্যায়ের কৃষক সংগ্রামেই দেখা যায়, পৃষ্ঠা 280, যে মূলত বাংলার উত্তরাঞ্চলের এবং ময়মনসিংহ বা পার্বত্য অঞ্চলের আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর কৃষকরা তুলনামূলকভাবে অধিক সংখ্যায় তেভাগা আন্দোলনে অংশ নিয়েছিলেন। এই প্রসঙ্গে উল্লেখনীয় যে সর্বত্রই জোরদার ও পুলিশ বাহিনীর অত্যাচার ও সশস্ত্র আক্রমণের সম্মুখে আদিবাসী রমণী বাহিনী সবথেকে জঙ্গি ও আগ্রহী ভূমিকা গ্রহণ করত। এর পরিচয় মেলে দিনাজপুরের, রংপুরের, যশোহর ও রাজশাহী সহ ময়মনসিংহের তেভাগা আন্দোলনের ইতিহাসে। আদিবাসী কৃষকদের, ভাগচাষী বা ক্ষেতমজুরদের মধ্যে সাঁওতাল জনজাতি ছিল সর্বাধিক এবং তেভাগা কৃষক সংগ্রামে এদের বীরত্বপূর্ণ ভূমিকা ও অবদান দেখা যায়। দিনাজপুরে আদিবাসী জনসংখ্যা ছিল 1,38,000-এর কিছু বেশি। এদের মধ্যে অধিকাংশই ছিলেন সাঁওতাল। জলপাইগুড়িতে যেমন আদিবাসীদের সঙ্গে রাজবংশী ও পাহাড়িয়া মানুষদের সম্মিলিত সংগ্রাম দেখা যায়, দিনাজপুর জেলায় সেক্ষেত্রে সাঁওতাল জনজাতির একক ভূমিকাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। তেভাগা আন্দোলনের ফলাফল। তেভাগা আন্দোলনের ফলে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্তের বিলুপ্তি ঘটে। এবং কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। মুক্তি ঘটে শত শত বছরের শোষণ ও অন্যায়ের হাত থেকে। নিপীড়িত মানুষের অধিকার আদায়ের তেভাগা আন্দোলন পরবর্তীতে মেহনতি মানুষের উপর অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতন থেকে অনেকাংশে মুক্তি দেয়। মাউন্টব্যাটেন পরিকল্পনা, মাউন্টব্যাটেন প্ল্যান। দেশব্যাপী চরম উত্তেজনার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার 1947 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ভারতীয়দের হাতে ক্ষমতা প্রত্যর্পণ করার
ব্রিটিশ সরকার 1947 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ভারতীয়দের হাতে ক্ষমতা প্রত্যর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই বিষয়ে প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য লর্ড মাউন্টব্যাটেনকে দায়িত্ব দেওয়া হয়। 1947 খ্রিস্টাব্দের 24শে মার্চ লর্ড ওয়াভেলের স্থলাভিষিক্ত হয়ে লর্ড মাউন্টব্যাটেন দাঙ্গা বিধ্বস্ত ভারতে বড়লাট হয়ে আসেন। তিনি কংগ্রেস ও মুসলিম নেতাদের বোঝালেন যে দেশ বিভাগ অনভিপ্রেত হলেও তৎকালীন রাজনৈতিক ও সাম্প্রদায়িক অস্থিরতার প্রেক্ষাপটে সব পক্ষেরই উচিত তা মেনে নেওয়া। এরপরই তিনি বাস্তবসম্মত এবং সকলের পক্ষে গ্রহণযোগ্য একটি সমাধান বের করেন। তিনি একই সঙ্গে ক্ষমতা হস্তান্তর এবং ভারত বিভাগের প্রস্তাব রাখেন। মর্মান্তিক ও দুঃখজনক হলেও ভারতের বিস্ফোরক ও বাস্তব পরিস্থিতির কথা চিন্তা করে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল প্রমুখ নেতা মাউন্টব্যাটেনের প্রস্তাবে সায় দেন। মহাত্মা গান্ধীও দেশ বিভাগের ব্যাপারে তাঁর নীরব সম্মতির কথা জানান। এরপর মাউন্টব্যাটেন তাঁর ভারত বিভাগের পরিকল্পনা প্রণয়ন করেন। এই পরিকল্পনা অনুসারে স্থির হল যে 1. সমগ্র ভারতকে পাকিস্তান ও ভারতবর্ষ নামক দুটি স্বাধীন ডোমিনিয়নে ভাগ করা হবে। 2. ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী দেশের হিন্দু প্রধান অঞ্চলগুলি নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হবে। 3. মুসলমান অধ্যুষিত প্রদেশ সিন্ধু, ব্রিটিশ বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তানের জন্ম হবে। 4. বাংলা ও পাঞ্জাব প্রদেশ দুটি বিভক্ত হবে। প্রদেশ দুটি বিভাগের সময় কোন কোন অঞ্চল কোন ডোমিনিয়নের সঙ্গে থাকবে তা ঠিক করবে সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে গঠিত কোর্ট বর্ডার কমিশন আনকোট। 5. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ও শ্রীহট্টে গণভোট দ্বারা স্থির হবে যেসব অঞ্চলের জনগণ ভারত বা পাকিস্তান কোন ডোমিনিয়নের সঙ্গে থাকবে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও শ্রীহট্টে গণভোট দ্বারা স্থির হবে যে সব অঞ্চলের জনগণ ভারত বা পাকিস্তান কোন ডোমিনিয়নের সঙ্গে থাকবেন। 6. দেশীয় রাজ্যগুলি সার্বভৌম ক্ষমতা ভোগ করবে, তবে প্রয়োজনে যার যার পছন্দ মতো ভারত অথবা পাকিস্তান যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারবে। কাশ্মীর সহ অধিকাংশ দেশীয় রাজ্যই ভারত ভূমির পক্ষে সায় দেয়। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও শ্রীহট্টে গণভোটের রায় পাকিস্তানের অনুকূলে যায়। মাউন্টব্যাটেন তাঁর প্রস্তাবটি অনুমোদনের জন্য ব্রিটিশ মন্ত্রিসভায় পাঠান। ব্রিটিশ মন্ত্রিসভার অনুমোদনের পর 1947 খ্রিস্টাব্দের 3রা জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি মাউন্টব্যাটেনের প্রস্তাবটি ব্রিটিশ পার্লামেন্টে পেশ করেন। পৃষ্ঠা 281। মাউন্টব্যাটেন পরিকল্পনার ত্রুটি। মাউন্টব্যাটেন পরিকল্পনায় আবহমান কাল ধরে ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐক্য বন্ধনে আবদ্ধ এই উপমহাদেশকে কৃত্রিম রাজনৈতিক সীমান্তরেখায় বাঁধা হয়। এই পরিকল্পনায় ধর্মের ভিত্তিতে ভারত বিভাগকে উৎসাহ দেওয়া হয়, যার ফলশ্রুতিতে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়। মাউন্টব্যাটেন পরিকল্পনায় সাম্প্রদায়িক সমস্যা অমীমাংসিত ছিল। এই পরিকল্পনায় ক্ষমতা হস্তান্তরের পর জনবিনিময় কর্মসূচি উল্লেখিত ছিল না। মাউন্টব্যাটেন পরিকল্পনায় দেশ বিভাগের পরে আসন্ন উদ্বাস্তু সমস্যা সমাধানের কোনো নির্দিষ্ট রূপরেখার উল্লেখ রাখা হয়নি। ভারতের স্বাধীনতা আইন ও ক্ষমতা হস্তান্তর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অ্যান্ড ট্রান্সফার অফ পাওয়ার। লর্ড মাউন্টব্যাটেন তাঁর প্রস্তাবটি অনুমোদনের জন্য ব্রিটিশ মন্ত্রিসভায় পাঠান। ব্রিটিশ মন্ত্রিসভা মাউন্টব্যাটেনের প্রস্তাবটি অনুমোদনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি সেটি 1947 খ্রিস্টাব্দের 3রা জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পেশ করেন। পরের দিন 4ঠা জুলাই ভারতের স্বাধীনতা বিলটি ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদনের পর রাজকীয় সম্মতির জন্য পাঠানো হয়। 1947 খ্রিস্টাব্দের 4ঠা জুলাই ভারতের স্বাধীনতা বিলটি রাজকীয় সম্মতি লাভের পর কোর্ট ভারতীয় স্বাধীনতা আইন 1947 আনকোট
কোট ভারতীয় স্বাধীনতা আইন 1947 আনকোট পরিণত হয়। এই আইন অনুযায়ী 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট প্রথমে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব ও আসামের শ্রীহট্ট সহ সমগ্র পূর্ববঙ্গ নিয়ে পাকিস্তান ডোমিনিয়ন গঠিত হয়। ওই দিন মধ্যরাত্রে ভারত ডোমিনিয়নের জন্ম হয়। ব্রিটিশ সরকার সমস্ত ক্ষমতা ভারতীয়দের হাতে হস্তান্তর করে দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়েছিলেন। 15ই আগস্ট থেকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়। দুটি দেশের জন্য দুজন গভর্নর জেনারেল এবং দুটি আইনসভা থাকবে। দুটি রাষ্ট্রের জন্য দুটি গণপরিষদ সংবিধান রচনা করবে। এই ব্যবস্থা অনুযায়ী ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতের নতুন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি এবং মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল নিযুক্ত হন। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন। মোহাম্মদ আলী জিন্নাহ হন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। দুটি রাষ্ট্রই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হিসেবে স্বীকৃতি পাবে বলা হয়।